এসএলএসটি এডুকেশন বিষয়ের ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে রাশিবিজ্ঞান। আমরা জানি 10 নম্বর ইউনিট রাশিবিজ্ঞান আমরা প্রাথমিক ধারণা আগের স্কোরে আগের একটি ক্লাসে করিয়েছি। আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, সেন্ট্রাল টেন্ডেন্সি। টেন্ডেন্সি মানে প্রবণতা। আমরা অনেক সময় বলি না টেন্ডেন্সিটাই এরকম, টেন্ডেন্সিটা ভালো ঠেকছে না। অর্থাৎ টেন্ডেন্সি মানে সে কি করতে চাইছে, কোন দিকে যেতে চাইছে, তার প্রবণতাটা কি বাংলায়। ঠিক রাশিবিজ্ঞানেও স্কোর গুচ্ছের, আমি স্কোর কি, স্কোর গুচ্ছ কি, বিন্যস্ত অবিন্যস্ত সব আগের ইয়েতে করা হয়েছে, ডেসক্রিপশনে থাকবে, সেই ক্লাসটা দেখে নেবে যারা নতুন আছো। তো রাশিবিজ্ঞানেও এরকম স্কোরের মধ্যে কিছু টেন্ডেন্সি থাকে, মানে কিছু প্রবণতা থাকে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। সহজে বলতে গেলে যখন একগুচ্ছ স্কোর বা একটা স্কোর গুচ্ছ মানে কি, যেখানে অনেকগুলো স্কোর থাকে। সাধারণভাবে স্কোরগুলো মাঝখানের দিকে, তার কেন্দ্রের দিকে যাবার ঝোঁক থাকে। ধরো একটা স্কোরের শুরু এখান থেকে হয়েছে, বা তার লোয়ার লিমিট এখানে, আপার লিমিট আছে এইখানে, এখান থেকে লোয়ার লিমিট থেকে শুরু হয়ে এখানে আপার লিমিট, বা উল্টোটা বলতে পারো যে এখান থেকে লোয়ার লিমিট থেকে শুরু হয়ে এখানে আপার লিমিট। তাহলে স্কোরটা এখান থেকে শুরু বা শেষ, বা এখান থেকে শুরু বা শেষ। ধরো এখানে আছে 1 আর এখানে শেষ হয়েছে 100-তে, সাপোজ স্কোর গুচ্ছটা। এই যে প্রত্যেকটা স্কোরের তার মাঝামাঝির দিকে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, অর্থাৎ 50 বা তার কাছাকাছি যাওয়ার একটা ঝোঁক রয়েছে, মাঝখানের দিকে কেন্দ্রের দিকে যাওয়ার একটি ঝোঁক বা প্রবণতা রয়েছে, তাকেই বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। অর্থাৎ একগুচ্ছ স্কোরের কেন্দ্রের দিকে যাওয়ার, প্রতিটা স্কোরের ঝোঁক থাকে মাঝখানে, মানে কেন্দ্রের দিকে একটু যাওয়ার টেন্ডেন্সি থাকে, তাকেই বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা। আবার কেন্দ্রীয় প্রবণতাকে সংজ্ঞায়িত করতে গেলে এভাবে বলতে পারি যে একক কোন সংখ্যামান যা সমস্ত স্কোরগুচ্ছের প্রতিনিধিত্ব করে, রিপ্রেজেন্টেটিভ করে। অর্থাৎ 100টা স্কোর আছে, 50টা স্কোর আছে, কোনো একটা জায়গায় এমন একটা স্কোরকে আমরা নির্বাচিত করছি, বা এমন একটা স্কোর সেখান থেকে তার বৈশিষ্ট্য বা গুণের কারণে নির্বাচিত হচ্ছে, যে কিনা ওই স্কোরের প্রতিনিধি, ওই স্কোর গুচ্ছের প্রতিনিধি। এবার বিভিন্ন জায়গায় তো এরকম ডেলিগেশন বা প্রতিনিধি থাকে, যে সবাই তো আর যাওয়া সম্ভব না। এই কোনো একটা বিষয়, যেমন সরস্বতী পুজোর কমিটি হচ্ছে স্কুলে, দেখা গেল 5-এর থেকে 2জন, 6-এর থেকে 2জন, 7-এর থেকে 2জন করে নিয়ে একটা কমিটি গঠন করেছে। অর্থাৎ তারা 2জন হচ্ছে সমগ্র 6 বা 5-এর ক্লাসের প্রতিনিধিত্ব করছে। ঠিক সেই রকম একগুচ্ছ স্কোরের মধ্যে এমন একটি স্কোর বা সংখ্যা যা সমস্ত স্কোর গুচ্ছের প্রতিনিধি হিসেবে কাজ করে, তাকেও বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। তাহলে প্রতিটা স্কোরের কেন্দ্রের দিকে যাওয়ার যে ঝোঁক বা প্রবণতা রয়েছে, সেটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে গলার ভয়েসটা শরীর খুব একটা সাথ দিচ্ছে না, ফলে একটু হয়তো ডিস্টার্ব হতে পারে, বা হচ্ছে, বুঝতেই পারছো তোমরা। এবার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বা মেজারমেন্ট কি করে করে? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বা মেজারমেন্ট 3 প্রকার। একটা হচ্ছে গড় বা তোমার যে মিন, আর একটা হচ্ছে মধ্যমান বা মিডিয়ান, এবং আর একটা হচ্ছে মোড বা ভূশিষ্ঠক বা সংখ্যাগুরু। এই তিনটে হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ, মিন, মিডিয়ান, মোড। মিন, মিডিয়ান, মোড। তাহলে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে বললাম? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বা মাপা যায় কয় ভাবে? 3 ভাবে। বা কেন্দ্রীয় প্রবণতা কয় প্রকার? 3 প্রকার, মিন, মিডিয়ান, মোড, গড়, মধ্যমান, ভূশিষ্ঠক। আমরা এবারে আজকে গড়, এই ক্লাসে গড় নিয়ে আলোচনা করব। পাটিগণিতিক গড়, বা গড়ের ইংরেজি কি বললাম? মিন। তোমরা জানো সবটাই, গড় বা মিন। গড় কি? আমরা সেই ছোটবেলায় পড়েছি, রাম শ্যাম যদু মধু 4 বন্ধু ফুল পাড়তে গেল, এ 6টা, ও 3টে, ও 2টো, ও 4টে ফুল পারলো। তাহলে তারা গড়ে কটা করে ফুল পারলো? কি করেছি? সবাইকে কতগুলো ফুল নিয়েছে এক জায়গায় জড়ো করো, অর্থাৎ যোগ করো। যোগ করে কজন গেছিল বন্ধু? 4 জন। 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে এভারেজ হয়ে গেল যেটা, সেটাকেই আমরা বলছি গড়। গড় আমরা ছোটবেলার থেকে চিনি, সেটাকেই জাস্ট একটা আমি বলেছি শিক্ষা বিজ্ঞানে জাস্ট নতুন দৃষ্টিভঙ্গিতে দেখা আমার জানা জিনিসকে। এবার এক্ষেত্রে গড় কি? গড় হচ্ছে কতগুলো সমজাতীয় স্কোরের সমষ্টিকে তাদের সংখ্যা দ্বারা ভাগ করলে যে একটি কেন্দ্রীয় প্রবণতা বেরিয়ে আসে, তাকেই বলা হচ্ছে গড় বা মিন। যেটা আগে বললাম, রাম শ্যাম যদু মধু যতগুলো ফুল পেরেছে, তাহলে তার সমষ্টি করছি, আর কতজন সেটাই হচ্ছে নম্বর, 4 জন, তাহলে 4 দিয়ে ভাগ করতে হচ্ছে। এইভাবে গড় নির্ণয় করা হয়। এবার আগে আমরা গড় নির্ণয়ের পদ্ধতিতে শর্ট টার্ম মেথড, লং টার্ম মেথড দুটোই জানতে হবে, এবং অবিন্যস্ত বিন্যস্ত স্কোরের গড় সব জানতে হবে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে।
কারণ সূত্রগুলোর থেকেও প্রশ্ন আসে। কিন্তু গড়ের কিছু ধর্ম রয়েছে। গড়ের ধর্ম কি কি? প্রথমত হচ্ছে গড় প্রতিটি রাশির মান দ্বারা প্রভাবিত হয়। প্রতিটি রাশির মান। কারণ কি, গড় করতে গেলে আমরা যে পদ্ধতিতেই গড় করি না কেন, আমরা দেখবো যে সব রাশির সমষ্টি লাগছে। কিন্তু প্রাথমিকভাবে গড় করতে গেলে সবগুলোকে যোগ করে তাকেই তো ভাগ করতে, তাহলে সব রাশির মান দ্বারা প্রভাবিত। কোনো একটা রাশি যদি ওখানে অনুপস্থিত থাকে, স্কোর অনুপস্থিত থাকে, তাহলে কিন্তু গড় নির্ণয় করা যাবে না। আমরা এর পরবর্তীতে যখন বিন্যস্ত রাশির গড় দেখবো, সেখানেও একই দেখবো, একটি রাশির মান যদি না থাকে গড় করা যাবে। অর্থাৎ সমস্ত রাশির প্রতিনিধি হচ্ছে যদি কেউ করে সমস্ত স্কোরের, সেটা কিন্তু গড়। এবং গড় হলো কি, গড় একটা প্রকৃত সাম্যবিন্দু। প্রকৃত সাম্যবিন্দু এটা এই মুহূর্তে ডিটেলস উত্তরটা দিতে পারবো না। যখন আমি অ্যাজুমিন পদ্ধতিতে গড় করাবো তখন তোমরা এই উত্তরটা আরো ডিটেলস পাবে। সাম্যবিন্দু হচ্ছে গড় হচ্ছে প্রকৃত মাঝখানের বিন্দু, অর্থাৎ যে রাশিটাকে আমরা এম ধরবো, এরপরে কল্পিত গড় ধরবো, সেই রাশিটার সাথে এক্স থেকে সেই রাশিটাকে বিয়োগ করলে সবসময় মান হবে 0। এবার এটার উত্তর তুমি এই মুহূর্তে কোনোভাবেই আমার কথায় স্যাটিসফাইড হলে না, আমি জানি। এবং এটা স্যাটিসফাইড করতে গেলে আমাকে ওই শর্ট টার্ম মেথডের যে বা কল্পিত গড় পদ্ধতির যে গড় নির্ণয় আছে, সেইখানেই তোমাকে আমি বোঝাতে পারবো, এই উত্তরটা আমি সেখানে দেব। তাহলে কেন্দ্রীয় প্রবণতার কোন মানটি প্রকৃত সাম্যবিন্দু নির্ধারণ করে? অবশ্যই গড় বা মিন। গড় হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতা। কেন নির্ভরযোগ্য? যেখানে সবার মতামত থাকবে সেটা তো বেশি গুরুত্ব পাবে নাকি। আমরা মিডিয়ান বা মোড দেখবো, সেখানে সব রাশির মান প্রয়োজন হবে না। কিন্তু গড় যেভাবেই তুমি নির্ণয় করো, সমস্ত ক্লাসের বা সমস্ত স্কোরের বা সমস্ত শ্রেণীর মানের প্রয়োজন হবে। প্রথমেই বলেছি, যেখানে ফ্যামিলির বা পরিবারের বা দেশের সমস্ত মানুষের মতামত বা গুণ নেওয়া হয়েছে, সেটা তো বেশি ইম্পর্টেন্স বা সেটা তো বেশি গুরুত্ব হবে, নির্ভরযোগ্য হবেই নাকি। আবার কি, গড়ের আরেকটা, কোনো একটি স্কোরের সাথে তোমার যে যদি এই গড়ের কোন স্কোরের সাথে নির্দিষ্ট কোনো সংখ্যা যোগ বা বিয়োগ করলে কি হয়? পরিবর্তন হয়ে যাবে। গড়ও কিন্তু পরিবর্তন হবে। ধরো আমরা সাপোজ এইরকম কতগুলো স্কোরের গড় নির্ণয় করেছি, 2, 6, 9, 7, 8, 5, এরকম কতগুলো স্কোরের গড় নির্ণয় করেছি। সাপোজ গড় বেরিয়েছে 6 দিয়ে 8, 8 9 17, 17 সাথে 24, 8 32, 5 37 হলো। তো যোগ করে 3 3 6টা স্কোর আছে, 6 দিয়ে ভাগ করলে মোটামুটি 6 পয়েন্ট সামথিং আসবে। ধরে নিলাম 6.1 এসছে গড়, তাই তো? সবগুলোকে যোগ করে 6টা স্কোর দিয়ে ভাগ করলে, এবার সবার সাথে ধরো 5 যোগ করে দিচ্ছি, এটার সাথে 5 যোগ করে দিলাম, এটার সাথেও 5 যোগ করে দিলাম, এটার সাথেও 5 যোগ করে দিলাম, এটার সাথেও 5 যোগ করে দিলাম, তাহলে কি হবে? গড়ও 5 বেড়ে যাবে। আবার প্রত্যেকের সাথে 1 বিয়োগ করলে গড়ও 1 কমে যাবে। ঠিক আছে? অর্থাৎ গড় প্রতিটি স্কোরের সাথে যদি নির্দিষ্ট কোন সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করা হয়, গড়ের পরিবর্তন সমানুপাতিক হারে গড়েরও কিন্তু কি হয়? পরিবর্তন হয়, গড়ও পরিবর্তিত হয়। ঠিক আছে? গড় হচ্ছে একটা কি, গড়ের আরেকটা ধর্ম যেটা প্রতিনিধিত্বকারী। প্রথমেই সংজ্ঞাই বলেছি, গড় হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, মানে কি করে? সমস্ত স্কোর গুচ্ছের প্রতিনিধিত্ব করে। তাহলে গড় হচ্ছে একটা প্রতিনিধিত্বকারী। আর আরেকটা বৈশিষ্ট্য বলে ছেড়ে দেবো এখানে, সেটা হচ্ছে গড় একটা মোটামুটি স্থিতিশীল একটা রাশি মান। গড় সচরাচর হুটহাট পরিবর্তন হয় না। কোন স্কোরের পরিবর্তন হলে যেরকম, সেক্ষেত্রে এই গড় পরিবর্তিত হয়। না হলে আমরা লং টার্ম মেথড, শর্ট টার্ম মেথড যেভাবেই গড় নির্ণয় করি না কেন, দেখবো গড় কিন্তু একই আসবে একগুচ্ছ স্কোরের। অর্থাৎ গড় সাধারণত পরিবর্তিত হয় না। এইবার আমরা গড় নির্ণয়ের অবিন্যস্ত রাশির গড় নির্ণয়ে আসবো, বিন্যস্ত রাশির গড় নির্ণয়ের পদ্ধতিটাও দেখবো। আগে অবিন্যস্ত রাশির গড় নির্ণয়টা আসছি। অবিন্যস্ত রাশির গড় নির্ণয়, ধরো কতগুলো এরকম রাশি আছে, এইরকম ধরো সংখ্যা আছে 5, 7, 3, 4, ধরো এইরকম কতগুলো স্কোর আছে। এবার এটা গড় নির্ণয় করতে হবে, অর্থাৎ আমাকে গড় নির্ণয় করতে বলেছে। যখন রাশিগুলো কোন রকম নিয়ম মেনে থাকে না, তাকে কি বলে? অবিন্যস্ত রাশি বলে। আমরা অবিন্যস্ত রাশির গড় নির্ণয়ের সূত্রটা কি? মিন বা গড় নির্ণয়ের এক্ষেত্রে সূত্র হচ্ছে এরকম 10টা 15টা যতগুলো সংখ্যা থাক, সামেশন অফ এক্স বাই এন, এটা হচ্ছে ফর্মুলা বা সূত্র। সামেশন অফ এক্স বাই এন, এই যে
হেলে উল্টে গেছে ঝড়ের ডব্লিউটা, এটাকে বলা হয় সামেশন। কেউ কেউ দেখেছি এটাকে সিগমা বলে থাকে, বাট সিগমা এটা না। সিগমা আসবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যখন করবে, তখন একটা এই রকমের একটা তোমার যে সাইন আসবে, সেটাকে বলে সিগমা। কিন্তু এটা সিগমা নয়, এটা হচ্ছে সামেশন। সামেশন কথার অর্থ কি আগে বুঝে নাও, এটাও আসতে পারে কিন্তু। সামেশন কথার অর্থ হচ্ছে সমষ্টি বা যোগফল। কোন সংখ্যার আগে সামেশন বসা মানে এটা যোগফলকে, এটা মানে যেমন সমান সমান ইকুয়াল, এটা মানে যেমন আনইকুয়াল, ঠিক এটা মানে হচ্ছে যোগফল বা সমষ্টি। সামেশন কথার অর্থ হচ্ছে যোগফল বা সমষ্টি। সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন, এইটা হচ্ছে এই অবিন্যস্ত রাশির গড় নির্ণয়ের ফর্মুলা। তাহলে সামেশন অফ এক্স আমি কি করে বুঝবো? সামেশন অফ এক্স আমি কোথায় পাবো? অর্থাৎ এক্স মানে এক্ষেত্রে এক্স কথার অর্থ হলে প্রতিটি রাশিকে বলা হয় এক্স। এক্স ইকুয়াল টু রাশি। এই যে প্রত্যেকটা স্কোর রাশি বা স্কোরকে বলা হচ্ছে তোমার যে এক্স। তাহলে সামেশন অফ এক্স মানে কি করতে হবে? এই প্রত্যেকটা রাশির যোগফল। আর এন মানে হচ্ছে নাম্বার, এন মানে হচ্ছে নাম্বার, অর্থাৎ নাম্বার অফ স্কোর, নাম্বার অফ স্কোর। তাহলে কতগুলো নাম্বার আছে এখানে? 1 2 3 4 5। তাহলে এন এর জায়গায় কি বসে গেল? 5। আর সামেশন অফ এক্স মানে এই কটাকে যোগ করে দেখবো কত হচ্ছে। তাহলে 5 এর সাথে 12 3 15, 15 4 19, 19 আর 6 যোগ করে হচ্ছে কত? 25। এবার ভাগ করে দেব, 5 5 এ 25, অর্থাৎ আমার গড় ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো? 5। এবার আমাকে এরকম আরো বেশি সংখ্যা দিয়ে অপশন দেওয়া থাকবে। অপশন এমন ভাবে দেওয়া থাকবে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের কি হতে পারে, মানে আমরা বিচলিত হয়ে যেতে পারি। এই হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, এই সংক্ষিপ্ত পদ্ধতি না, মাফ করবে, এটা হচ্ছে অবিন্যস্ত স্কোরের গড় নির্ণয়। তাহলে এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে প্রথমত, অবিন্যস্ত স্কোরের গড় নির্ণয়ের সূত্র সামেশন অফ এক্স বাই এন। আর গড় নির্ণয় কি করে? এখানে এক্স বলতে কি বোঝানো হয়েছে? এখানে এক্স বলতে কিন্তু ফল্ট বা চ্যুতি এই ধরনের কিছু বোঝায়নি। এক্স মানে একটি স্কোরকে বোঝানো হয়েছে। এন মানে নাম্বার অফ স্কোর, কতগুলো নাম্বার আছে। এইবার আমরা বিন্যস্ত স্কোরের ক্ষেত্রে কি করে গড় নির্ণয় করতে হয়? বিন্যস্ত স্কোরের গড় নির্ণয়ের দুটো পদ্ধতি আছে। একটি হচ্ছে দীর্ঘমেয়াদী পদ্ধতি, আর একটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি। আগে দীর্ঘমেয়াদী পদ্ধতি দেখবো, তারপরে অ্যাজুমিন বা কল্পিত গড় পদ্ধতিতে আমরা গড় নির্ণয় দেখবো। এবারে আমরা বিন্যস্ত রাশি, আমরা বিন্যস্ত অবিন্যস্ত স্কোরের আগের স্ট্যাটিস্টিক্স এর ভিডিওটায় আলোচনা করেছি কিভাবে বিন্যস্ত শ্রেণী তৈরি করতে হবে, ফ্রিকোয়েন্সি কোথা থেকে আসে, ডিটেলস একদম প্রাথমিক থেকে শুরু করেছি, ডেসক্রিপশনে দেওয়া থাকে, দেখে নেন। বিন্যস্ত রাশির গড় নির্ণয়ের দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে শর্ট টার্ম মেথড, আর একটা হচ্ছে লং টার্ম মেথড। লং টার্ম মেথডের আরেকটা নাম হচ্ছে অ্যাজুমড মিন পদ্ধতি বা কল্পিত গড় পদ্ধতি। শর্ট টার্ম বা মানে সংক্ষিপ্ত পদ্ধতি, লং টার্ম বা দীর্ঘমেয়াদী পদ্ধতি বা কল্পিত গড় পদ্ধতি। দুটো পদ্ধতি আমরা জানবো। গড় নির্ণয়ের প্রথম পদ্ধতি হচ্ছে দীর্ঘমেয়াদী পদ্ধতি বা লং টার্ম মেথড। লং টার্ম মেথড কিভাবে নির্ণয় করো? দেখো, আমি একটা নিজের থেকে শ্রেণী এবং পরিসংখ্যান নির্ণয়, কোনো বই থেকে বা কোনো জায়গার থেকে নয়, আমি লাইভ লিখতে গেলে সময় নষ্ট হয় বলে আমি লিখে নিয়েছি। শ্রেণী দেওয়া আছে 10 থেকে 14, তার পরিসংখ্যা আছে 2, 15 থেকে 19, তার পরিসংখ্যা আছে 1, 20 থেকে 24, পরিসংখ্যা আছে 6। এইভাবে করে দেখো প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান আছে 5 করে। সে 5 ধরেই আমি আগে তোমাদের শিখিয়েছি 5 করে। সাধারণত 5টাই বেশি আসে আমাদেরকে, তবে যে কোনো রকম পরিসংখ্যায় ব্যবধানই থাকতে পারে। এটা ফ্রিকোয়েন্সি আর হচ্ছে তোমার ক্লাস দেওয়া আছে। এবার আমি দীর্ঘমেয়াদী পদ্ধতি লং টার্ম মেথডে কিভাবে গড় নির্ণয় করব, সূত্র টুত্র সবকিছু যাবার আগে প্রথম প্রশ্নটায় পাওয়ার পরে যেটা আমার কাজ, এই এফ এর যোগফলকে কি বলে? আগের ভিডিওতে বলেছিলাম, তোমরাও জানো, এন, নাম্বার অফ ফ্রিকোয়েন্সিকে এন বলে। এটা যোগ করে কত হচ্ছে আমি দেখে নেব। যোগ করলে কত হচ্ছে? 3 6 9 10 19 21 5 26 4 30 হচ্ছে। এন হচ্ছে আমার 30, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 30, অর্থাৎ 30টা স্কোরের মান এখানে আছে। এইটা আমার প্রশ্ন। এবার লং টার্ম মেথডে বা দীর্ঘমেয়াদী পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্র আছে সেটা আমাকে আগে জানতে হবে। সূত্রটা সব সময় আমরা মাথায় রাখবো, নাহলে কিন্তু আমাদের সূত্র না জানলে, এবার বলতেই পারো স্যার আমরা বড় অঙ্ক কেন শিখছি, আমাদের তো এমসিকিউ। দেখো, এখান থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে, আমি পরে বলেছি, কোনো চিন্তা নেই, আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এইটা না শিখে নিলে সূত্রের মারপ্যাচ কিন্তু বুঝবো না। শর্ট টার্ম মেথডে সূত্র হচ্ছে মিন ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ এক্স বাই এন। এইটা হচ্ছে আমার সূত্র। এই সূত্রের মানগুলো আমাকে বের করে অঙ্কটা করতে হবে, স্টেপটা করতে হবে। গড়। এবার দেখো, সামেশন অফ এফ এক্স বাই এন,
তাহলে n মানে নাম্বার অফ স্কোর, n এর মান কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে, আমরা পেয়ে গেছি 30 বা 30, এইখানে 30 বসিয়ে দিলাম। এবারে সামেশন fx বের করতে হবে। এর মান যদি 2, 10, 5, 600, 500, 800 যাই হোক না কেন, যে মানই হোক না কেন, যদি আমি জানি এখানে সেই মানটা বসালেই ভাগ করলে অঙ্ক আমার কমপ্লিট। এবার আমার সামেশন অফ fx বের করতে হবে। দেখো আমার ক্লাস আর f দেওয়া আছে, আমি প্রথমে x বের করব। লং টার্ম মেথডে x কথার অর্থ হচ্ছে মধ্যবিন্দু। মধ্যবিন্দু ইংরেজিতে বলা হয় মিড পয়েন্ট। এইখানে এটার পোশাকি নাম, ডাক নাম হচ্ছে এক্স। ডাক নাম কি বললাম? এক্স। এটাকেই এক্স বলছে। এবারে মধ্যবিন্দু, মধ্যবিন্দু কি জিনিস, মিড পয়েন্ট কি জিনিস, খুব ভালো করে একটু বুঝে নেবার চেষ্টা করবে। এইখান থেকেও প্রশ্ন দিতে পারে, জানা থাকলে ক্লাসের শ্রেণী যাই থাক খুব ইজিলি পারবো আমরা। ধরো এই প্রথম ক্লাসটা কত আছে, 10 থেকে 14। আমি আগের ভিডিওতে বলেছি, আবারও বলছি, প্রত্যেকটা স্কোর গুচ্ছের যেমন আপার লিমিট লোয়ার লিমিট থাকে ইউএল এলএল, প্রত্যেকটা শ্রেণীরও একটি ইউএল থাকে, একটি এলএল থাকে। অর্থাৎ যেটা ছোট সংখ্যা সেটা হচ্ছে এলএল, যেটা বড় সংখ্যা সেটা হচ্ছে ইউএল। এলএল মানে লোয়ার লিমিট, ইউএল মানে আপার লিমিট। তাহলে এই ক্লাসটার ক্ষেত্রে লোয়ার লিমিট কত 10, আপার লিমিট কত 14। মিড পয়েন্ট বের করার একটা সূত্র আছে, সূত্রটা বলবো বলে এত ডিটেলস বলছি, তারপরে আমি শর্টকাট কি করে বের করবো সেটা বলবো। মিড পয়েন্ট বের করার সূত্র হচ্ছে এলএল প্লাস ইউএল বাই 2। এইবার তাহলে এইটার ক্ষেত্রে এলএল কত 10, ইউএল কত 14, তাকে 2 দিয়ে ভাগ। 10 আর 14 যোগ করলে কত হয় 12, সরি 24, আমি ডাইরেক্ট চলে গেছি। 24 কে 2 দিয়ে ভাগ করলে 12, অর্থাৎ এটার মিড পয়েন্ট হচ্ছে 12। গেল। আরো দুটো মেথড বল, এটা সূত্র অনুযায়ী। এবার আমাদের সূত্র কি হবে, এত টাইম নেই ভাই। তাহলে 10 থেকে 14 পাঁচটা সংখ্যা আছে, আমি হাতে চলে যাই। 10, 11, 12, 13, 14, মাঝখানের মানটা কত আসলো, পাঁচটা সংখ্যা, আমার পাঁচটা আঙ্গুল, 10, 11, 12, 12 হলো তো। তাহলে এটা 12ই বেরিয়েছিল, তাহলে 12 হয়ে গেল। তাহলে তারপরেরটা 15 থেকে 19, একই 15 আর 19 যোগ করলে 34, তাকে 2 দিয়ে ভাগ করলে 17। আর হাতে গুনলে 15, 16, 17, 18, 19, মাঝখানের মানটা কত হলো 15, 16, 17, তাহলে 17 হলো। হলো। এইবার আবার আরো একটা পদ্ধতি বলছি, আরো শর্টকাট। আমাদের ইন্টারভ্যাল বা আই কত, ক্লাস ইন্টারভ্যাল কত আছে, আই বলেছি 5, মানে একটা শ্রেণীতে যতগুলো সংখ্যা থাকে তাকে বলে আই বা ইন্টারভ্যাল, শ্রেণী ব্যবধান। তাহলে ব্যবধান কত আছে 5, এর সাথে তুমি 5 যোগ করলে তারপরে একটা অটোমেটিক পেয়ে যাবে। অথবা এখান থেকে বড় সংখ্যার থেকে যদি শুরু করো, তাহলে 5 বিয়োগ করলে শ্রেণী ব্যবধানটা বিয়োগ করলে বেরিয়ে যাবে। তাহলে 17 সাথে 5 বিয়োগ করলে কত, যোগ করলে কত হয়, 17 আর 5 22। দেখো তো এটা 22 হওয়ার কথা না, 20 আর 24 যোগ করলে 44, তাকে 2 দিয়ে ভাগ করলে 22। আবার হাতে গুনলেও 20, 21, 22। তাহলে 22 এর সাথে 5 যোগ করব, 22 আর 5 27, এটা হবে 27। তারপরেরটা 32, তারপরেরটা 37, তারপরেরটা 42। দেখো যে কোনোটা তুমি ক্রস চেক করো, মিলতে বাধ্য। একটা বের করলে, আমি যদি এই দিক থেকে শুরু করতাম 42, তার থেকে 5 বিয়োগ করতাম 37, তার থেকে 5 বিয়োগ করলে 32, 5 বিয়োগ করলে 27, 5 বিয়োগ করলে 22, 5 বিয়োগ করলে 17, 5 বিয়োগ করলে 12। এই পাঁচটা কোথা থেকে পেয়েছি, শ্রেণীতে যতগুলো সংখ্যা, শ্রেণীতে যদি 4 থাকতো, যদি 15 থেকে 18 থাকতো, তাহলে 4 করে যোগ বা বিয়োগ করলেই একটা বের করলে পরেরগুলো অটোমেটিক বেরিয়ে যাবে। এইটাই হচ্ছে মিড পয়েন্ট বা মধ্যবিন্দু। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তাহলে আমার এক্স তো দেওয়া আছে, এখনো এফএক্স এর গল্প নেই। এফএক্স মানে কি, আমরা যখন বীজগণিত শিখেছিলাম ক্লাস 6 এ প্রথম অঙ্কটা সাধারণত কি ছিল, এক্স এবং ওয়াই এর যোগফল এক্স প্লাস ওয়াই, এক্স এবং ওয়াই এর বিয়োগফল দ্বিতীয় অঙ্কটা এক্স মাইনাস ওয়াই, এক্স এবং ওয়াই এর গুণফল এক্স ওয়াই। ওনার চিহ্ন দিতে হয় না। এক্স ওয়াই মানে কি, এক্স এবং তার সাথে ওয়াই এর গুণ, এক্স ওয়াই মানে। তাহলে এক্স ওয়াই মানে এক্স আর ওয়াই এর গুণ। তাহলে এফ এক্স মানে কি, এফ এক্স মানে হচ্ছে এফ আর হচ্ছে এক্স এর গুণফল। তাহলে প্রতিটা শ্রেণীর, দেখো প্রতিটা শ্রেণীর কি হয়েছে, একটা করে এফ আছে, একটা করে এক্স আছে। এক্স তো আমরা নিজেরাই বের করেছি, এক্স মানে হচ্ছে মধ্যবিন্দু। তাহলে প্রত্যেকটার এফ এক্স আমি বের করব। তার আগে আমার যেটা হচ্ছে, একটু লাইনটা আর একটু ছোট করেছে, আমি একটু জোড়াতালি দিয়ে বড় করে নিচ্ছি। লাইন আঁকা বাঁকা হবে, দেখো স্কেল টেল ব্যবহার করার মতন সময় ধৈর্য নেই, তোমরা এটা নিয়ে অন্তত কিছু মনে করো না। বিষয়টা বুঝতে পারছো কিনা সেটা দেখো। আর বুঝতে না পারলে যেখানে অসুবিধা মনে হবে যে স্যার বুঝতে পারেনি, তোমরা কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী। তাহলে এফ এক্স মানে কি, এফ আর এক্স এর গুণফল। তাহলে প্রতিটা ঘরের একটা করে, প্রতিটা ক্লাসের শ্রেণীর একটা এফ দেওয়া ছিল, একটা করে এক্স আমি বের করেছি। তাহলে এফ এক্স বেরিয়ে যাবে, এফ আর এক্স কে গুণ করবো, 12 দুগানে 24, এটা হচ্ছে এফ এক্স এর ঘর।
তাহলে এফএক্স প্রথমটার এফএক্স কত হলো 12 দুগানে 24, তারপরেরটা 17 অক্ষে 17, তারপরেরটা 6 22-এ 6 দুগুণে 12 2 হাতে থাকছে 1, 6 দুগুণে 12 আর 1 13 132, তারপরেরটা 27 10-এ 270, শুধু গুণ করছি আর কিন্তু কিচ্ছু নেই, 32 দুগানে 64, তারপরটা 5 7 35-এর 5 হাতে থাকছে 3, 3 5 15 আর 3 18 185, 4 42 4 দুগানে 8, 4 4-এ 16 168। দেখো একবার তোমরা ক্রস চেক করবে, কোনো জায়গায় ভুল বাই চান্স হলেও হয়ে যেতে পারে, মুখোমুখি করা যদি ভুল হয় তোমরা বিষয়টা বুঝছো কিনা দেখবে। আমি আর ক্রস চেকে গেলাম না, তাও একবার দেখে নিচ্ছি। 17 6 দুগুণে 12 12 13 270, 32 দুগুণে 64, 5 37 185 হয়, 4 4 16 160 168। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকটা শ্রেণীর এফএক্স বেরিয়েছে, কিন্তু আমার সূত্রে বলেছে সামেশন অফ এফএক্স। আমি আগে বলেছি ওই স্বল্প মেয়াদ অবিন্যস্ত বলার ক্ষেত্রে এই সামেশন ভদ্রলোক, এই ভদ্রলোকের নাম হচ্ছে সামেশন, তাই তো? এই ভদ্রলোকের নাম সামেশন। এর কাজ কি? এর কাজ হচ্ছে, এর মানে হচ্ছে যোগফল বা সমষ্টি। আসতে পারে কিন্তু সিগমা বলবে না ভুলেও এটাকে, এটা হচ্ছে সামেশন, এর অর্থ হচ্ছে যোগফল বা সমষ্টি। তাহলে সামেশন অফ এফএক্স বলেছে, অর্থাৎ এফএক্স এর যোগফল আমাকে বের করতে হবে। যতগুলো এফএক্স আমি পেলাম তাদের এবার আমার কি করতে হবে? যোগ করতে হবে। তোমরা এবার এটা যোগ করে দেখো একটু, কথা আমিও যোগ করছি, তোমরাও একটু করে দেখবে। 4 আর 7 11 11 12 13 13 13 আর 4 17 22 22 আর 30, 30 এর 0 হাতে থাকছে 3, 3 2 5 6 6 3 9 9 আর 7 16 16 আর 6 22 22 আর 30 30 আর 6 36 36 এর 6 হাতে থাকছে 3, 3 3 আর 1 4 4 2 6 6 1 7 7 আর 1 8, 860 হলো। আরেকবার আমি ক্রস চেক করছি, তোমরা দেখবে অবশ্যই যোগ গুণে ভুল হলে। 7 4 11 12 13 4 17 22 আর 30 হাতে থাকছে 3, 3 2 5 6 3 9 9 আর 7 16 16 6 22 আর 30 36 6 হাতে থাকছে 3, 3 4 5 6 3 3 3 3 3 3 3 3 4 5 6 7 8, 3 ছিল হাতে, 4 5 6 7 8, ঠিক আছে 860। তাহলে সামেশন মানে সমষ্টি বা যোগফল, তাহলে সমস্ত এফএক্স গুলোকে একত্রিত করলে সেটা সামেশন অফ এফএক্স হয়। তাহলে এইবার আমরা সামেশন অফ এফএক্স এর মান পেয়ে গেছি। তাহলে এখানে এই কোশ্চেন মার্ক আউট, কোশ্চেন মার্কের জায়গায় কে আসবে? ভদ্রলোক 860 860। এবার ভাগ করব, অঙ্ক আমার এখানেই শেষ হয়ে যাবে, ব্যাস। তাহলে 0 0 আমি কেটে নিলাম, তাহলে রইল 86/3, 3 দুগানে 6, রইল 2, আসলো 6 26, 3 নং 27 বেশি হয়ে যাচ্ছে, 3 8 24, রইল 2, দশমিক দিয়ে 0 আনবো 20, 3 6 18, আবার 2 আর একটা 0 নিলাম, 3 6 18, দশমিকের পর 2 ঘর নিয়ে ছেড়ে দেবে। 3 ঘর তখনই নেবে যদি দেখতাম যে আর এক ঘর নিলে মিলে যেত, নিতে পারতাম, কিন্তু এটা 2 2 আসতে থাকবে। 28.66, অর্থাৎ গড় ইকুয়ালস টু কত হলো আমার? 28.66, 28.66। এবার মজার ব্যাপার দেখো, 28.66 কোথা থেকে এলো? 25 থেকে 29, এর মধ্যেই তো 28.66 আছে নাকি? আমি কি বলেছিলাম? কেন্দ্রীয় প্রবণতা মাঝামাঝি একটা স্কোর, সবসময় মাঝখানেই হবে তা না, কিন্তু মোটামুটি মধ্যের দিকে হতে হবে। অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা মানে মাঝখানের মান, এই 28.66 25 থেকে 29-এর মধ্যেই আছে। তাহলে এটাই হচ্ছে এই রাশির গড়, এই স্কোর গুচ্ছের গড়। এই গড় বেরোলো স্বল্প দীর্ঘমেয়াদী পদ্ধতিতে। এবার লং টার্ম মেথডে কিভাবে গড় নির্ণয় করা যায় সেটা এই শ্রেণীটা থেকে দেখাবো, তাহলে তোমাদের বুঝতে আশা করি আরেকটু সুবিধা হবে। এই স্কোর বন্টনটির বা শ্রেণী বন্টনটির শর্ট টার্ম মেথড বা অ্যাজুমিং এম সংক্ষেপে বলা হয় কল্পিত গড় পদ্ধতি বা শর্ট টার্ম মেথডে গড় কি করে বের করতে হয় দেখব। প্রথমে আমি শুধু একটা জিনিস সবসময় বলছি, যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমার সূত্রটার থেকেই প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা। এই কল্পিত গড় পদ্ধতিতে মিন বা গড় নির্ণয়ের সূত্রটা কি? এই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এম, এই এম মানে আগেই বলেছি, এম মানে কি? কল্পিত গড়, প্লাস সি আই। এবার অনেকেই বলবে স্যার এ আবার কোথা থেকে আবিষ্কার করলেন, এই সূত্র তো না। হ্যাঁ, এই সূত্র না, আমরা অনেকেই হয়তো জানি না। সি মানে হচ্ছে কারেকশন, সংশোধন। কল্পিত গড়
এই টেকনিক্যাল প্রশ্ন আসতে পারে বলে আমি এই জায়গাটায় আসলাম। কল্পিত গড় অর্থাৎ একটাকে আমি এই রাশির থেকে এবার আসবো পরে, আমি কল্পনা করে নেব একটা গড় এবং সেটাকে শুদ্ধিকরণ করব। সেটা আবার কতটা ঠিক, প্রত্যেকটা গড়ের বৈশিষ্ট্য বলেছি না যে প্রত্যেকটা স্কোর দ্বারা প্রভাবিত হতে পারে গড়, ঠিক সেটাই প্রত্যেকটা শ্রেণী দিয়ে আমি এই কল্পিত গড়টাকে শুদ্ধ করব। এই সি অর্থাৎ হচ্ছে কারেকশন, শুদ্ধিকরণ। এই সি এর অর্থ হচ্ছে কি, সি ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ এক্স বাই এন। এটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ এক্স বাই এন। তাহলে সূত্রটা কি দাঁড়ালো, এবারে অরিজিনাল সূত্র যেটা দাঁড়ালো, এ এম প্লাস সি এর বদলে লিখছি সামেশন অফ এফ এক্স বাই এন ইন্টু আই। am প্লাস সামেশন এফ এক্স বাই এন ইন্টু আই, কিন্তু এ এফ এক্স সামেশন এফ এক্স বাই এন গড় নির্ণয়, এটি কি কেন ব্যবহৃত হয়? এটি কারেকশনের জন্য ব্যবহৃত হয়। যে কল্পিত গড় আমরা গড়ের নির্ণয়ের জন্য ধরে নিই তাকে শুদ্ধিকরণ, কারণ এটা কল্পনা করে নিচ্ছি, আমি অনুমান করছি, অ্যাজুম করছি, সেইটাকে কারেকশন করতে হবে, ফিল্টার করতে হবে। সি হচ্ছে ফিল্টার, সি ইকুয়ালস টু কি, সামেশন অফ এফ এক্স বাই এন। এইবার আমরা গড় নির্ণয়ের দিকে আসব। তাহলে এই সূত্রটার দিকে আগে আমরা তাকাই। সবসময় সূত্র লিখে নিলে অঙ্ক করতে সুবিধা হবে, আমাদের বুঝতেও সুবিধা হবে। সূত্র অনুযায়ী দেখো, এ এন, এ ভদ্রলোককে আমরা চিনি না, বের করতে হবে। এন আমার প্রশ্নে দেওয়া আছে 30, এন এর জায়গায় 30 লিখে দিলাম। সামেশন অফ এফ এক্স জানি না, কোশ্চেন মার্ক, বের করতে হবে। কিন্তু আই, আই কত? আই মানে হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, শ্রেণী ব্যবধান। 5 করে আছে প্রত্যেকটা শ্রেণীতে, 20 থেকে 24, 15 থেকে 19, 5। তাহলে আই হচ্ছে 5। তাহলে আমাকে দুজন ভদ্রলোককে খুঁজে বের করতে হবে, অ্যাজুমিং বা কল্পিত গড় আর সামেশন অফ এফ এক্স। এই দুটো মান পেলে আমি যোগ গুণ করে ভাগ করে মান বের করতে পারবো। এইবার আসো কি করব, এবার আমি যেটা করব, প্রথম কাজ, প্রশ্ন হাতে পেয়ে প্রথম কাজ, এই যেমন এফ এর যোগ করে এন পেয়েছি, এন বাই 2 এর মান বের করব। এর অর্ধেক মানটা আমার লাগবে। এন বাই 2 কত হবে? 30, তার হাফ 2 দিয়ে ভাগ করবে ইকুয়ালস টু 15। এই 15টা আমার লাগবে। এন বাই 2 কিন্তু খুব ইম্পর্টেন্ট, মিন মিডিয়ান সব ক্ষেত্রে। এন বাই 2 এর মানটা বের করব। কোথায় লাগবে পরে আসছি। এবারে যে কাজটা দেখো, পরিসংখ্যা আছে, এই পরিসংখ্যাটাকে আমরা ক্রমপুঞ্জিত পরিসংখ্যা বের করব, যাকে বলা হয় সিএমএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমি এখান দিয়ে একটা জায়গা বের করলাম, তাহলে সুবিধা হবে পাশাপাশি থাকলে। সিএমএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমপুঞ্জিত পরিসংখ্যা। ক্রমপুঞ্জিত মানে কি, আমার আগের 2 টাকা আছে, তার সাথে আরো 1 টাকা যোগ করলাম 3 টাকা, আবার 1 টাকা পেলাম, 3 যোগ 1 4 টাকা, তার সাথে আবার 2 টাকা পেলাম, 4 আর 2 6 টাকা, আবার 1 টাকা পেলাম, 6 1 7 টাকা। অর্থাৎ আগের যা আছে তার সাথে পরেরটা যোগ করে মান, তারপরেরটা আবার তার সাথে যোগ হবে। এইটাই হচ্ছে পুঞ্জিত হতে থাকবে, জমা হতে থাকবে। এটাই হচ্ছে ক্রমপুঞ্জিত। ক্রমপুঞ্জিত কিভাবে দেখো, প্রথম ফ্রিকোয়েন্সিটা কত আছে? 2, সিএমএফ এর ঘরে 2 থাকলো। এইবার কত আছে? এইটা 2, তারপরেরটা কত? 1, 2 টাকা ছিল, আরো 1 টাকা আছে, যোগ করলাম, 2 আর 1 আমার টাকা জমলো 3 টাকা হলো। 3 আর এটা কত আছে? 6, আগের 3 এবারে 6, 6 আর 3 এ 9, 9 আছে, আর এটা কত আছে? 10, 10 আর 9 এ 19, এই 19, আর এখানে কত আছে? 2, 19 আর 2 এ 21, এই 21, আর এবারে আছে 5, 21 আর 5 এ কত হয়? 21 আর 5 এ 26, এই 26 আর এবারে 4 এ কত? 30। ব্যাস, এখানে একটা মজার বিষয় আছে, তোমার এন যা হবে ক্রমপুঞ্জিত পরিসংখ্যার লাস্ট মানটা তাই আসবে। যদি এটা 31 বা 29 হয়, ডেফিনেটলি তুমি আবার ক্যালকুলেশন করো, তুমি ভুল করেছো। 100% ক্ষেত্রে 1 লক্ষ অঙ্ক করলে 1 লক্ষ অঙ্কের একই সিস্টেম, অর্থাৎ এন যা থাকবে লাস্ট ক্রমপুঞ্জিত পরিসংখ্যা বা সিএমএফ তাই আসতে হবে, আসতে বাধ্য। ওকে, তাহলে কিভাবে বের করলাম? এটা যা ছিল তাই, এর সাথে এটা যোগ করলাম, এটা আসলো, এর সাথে এটা, অর্থাৎ এভাবে এভাবে, আবার এভাবে আবার এভাবে, এইভাবে করে বিষয়টা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এই হলো ক্রমপুঞ্জিত পরিসংখ্যা। এবারে আমরা এক্স বলে একটি মান বের করব। এক্স কথার অর্থ হচ্ছে চ্যুতি, ফল্ট। এই এক্স মাথায় ডট দেয়, এটাকে এক্স মানে হচ্ছে ফল্ট বা চ্যুতি। এই ফল্ট কিসের ফল্ট, কার ফল্ট? আমার অঙ্কে করতে ফল্ট হয়েছে না কি হয়েছে সেটা আসছে এবারে। ফল্ট মানে হচ্ছে, তার আগে আমি একটি রাশিকে আগে কল্পিত গড় ধরে নেব, তারপরে এক্স রাশি। কল্পিত গড় অ্যাজুমিং পদ্ধতি আগে বলেছি। কাকে গড় কল্পনা করব? এই যে n/2 এর মান যেখানে বেরিয়ে এই ফ্রিকোয়েন্সিতে পাবো, n/2 এর মান কত? 15। যেখানে পাবো
সেই ঘরটা আমি আগে বের করব। সেই ঘরের মিড পয়েন্ট হবে আমার এম বা কল্পিত ঘর। কত আছে? 15। আমি গুনে গুনেও যেতে পারি, কিন্তু আমার গোনার দরকার নেই, আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করেছি। দেখবো কোথায় গেলে প্রথম 15 পাচ্ছি, 19 এর মধ্যে। 9 অব্দি 15 নেই, কেন যেখানে 19 আছে সেখানে তো 15 আছে। এই 19 আছে মানে এর ভেতরে 15 আছে, তাই তো? এবারে আমি এদিক থেকেও যে দেখতে পারি যে ফার্স্ট 30, তার আগে দেখি 26, তার আগেও হতে পারে 19। 9 এর মধ্যে নিশ্চয়ই 15 নেই, কিন্তু 19 এর মধ্যে 15 আছে। এই ঘরটাকে মার্ক করব। আমি এই সিএমএফটা না বের করলেও পারি, এটা বোঝানোর জন্য বের করছি। আমি গুনে গুনেও কিন্তু হবে, জাস্ট সিম্পল 2 1 3 3 8 6 9, যত অব্দি 15 না পাবো যাবো। 9 8 10 19 অর্থাৎ এখানে পাচ্ছি, এটাকে মার্ক করলেই হবে। অনেকে এই মেথড বলবে যে স্যার এত খাটনির কি আছে, যেটা সবচেয়ে বড় সেইটা ধরে নিলেই হয়। না, সেটা সঠিক মেথড নয়। যদি দুটো 10 থাকে তুমি তখন কি করবে? কোন সালে বলতে পারছি না, খাতা দেখছিলাম সেবারে এইচএসে দুটো 8 ছিল, প্রচুর ভালো ভালো ছেলে, প্রায় 92, তোমার যে মানে যারা 80-র মধ্যে 72 73 পাচ্ছে, এমন ছেলে মেয়েদের অঙ্কে ভুল করে ফেলেছে। খুব দুর্ভাগ্যজনক। কিছু নম্বর দিয়ে তাদেরকে, কারণ এটা তাদের হয়তো শিখিয়েছি আমরাই, আমার মতোই কোনো শিক্ষক। এটা ঠিক নয় যে বড়টাই হয়, এটা ঠিক, কিন্তু সব ক্ষেত্রে নাও হতে পারে। কখনোই ছোটটাও n/2 এর মান নির্ধারণ করতে পারে। বিশেষ করে সবচেয়ে সমস্যা, তুমি যদি বড়টাকে ধরো, যেটা বললাম সেবার দুটো 8 ছিল বড়, তাহলে দুটো 10 থাকলে আমি কোন ঘরটাকে ধরবো? এই জন্য বলছি এটা হচ্ছে কারেক্ট মেথড। n/2 এর মান বের করবে, যেখানে পাবে সেখানে। এবার দেখবো আমি n/2 এর মান যেখানে পেলাম, সেই ঘরের মিড, সেই ঘরটা কত? 25 থেকে 29। সেই ঘরের মিড পয়েন্টটা হচ্ছে আমার am। তাহলে সেই ঘরের মিড পয়েন্ট কত? 27। এই 27টাই হচ্ছে আমার am। তাহলে am ভদ্রলোককে আমরা খুঁজে পেয়েছি। তাহলে am এর জায়গায় এবার ব্লক কোশ্চেন মার্ক চলে যে এখানে কি চলে আসলো? এখানে চলে আসলো 27। এইবার আমার আর একটা মান বাকি রইল, কে? সেই মানটা হচ্ছে তোমার যে দুটো মান x আর fx। x বের করার যেটা আমি বলছিলাম, x বের করার যেটা নিয়ম, সেটা হচ্ছে যে কোনো রাশির এই x মানেই হচ্ছে আমি এবার সে কারেকশনে আসবো। কি রকম? আমি যে ঘরটা ধরেছি প্রত্যেকটা শ্রেণীর সাথে সেটাকে এবার কারেকশন করব। এই ঘরটার x বের করব। x বের করার যেটা সূত্র বা নিয়ম আছে, x মাইনাস am বাই i, এটা হচ্ছে সূত্র। এই x আর এই x, এটা ছোট হাতের x, এটা বড় হাতের x। এখানে x মানে সেই আগের গড়টা করালাম সেই x। x মানে প্রতিটা স্কোরকে বোঝাচ্ছে, এখানে স্কোরকে বোঝাচ্ছে। এই অর্থে স্কোর মানে হচ্ছে মিড পয়েন্ট বা মধ্যবিন্দু বা এমডিপিটি। ধরো এই ঘরের মিড পয়েন্ট কত আছে দেখো, ভালো করে একটু বুঝে নাও। অনেক সময় চ্যুতি নির্ণয়ের সূত্র কি? x মাইনাস am বাই i। তাহলে এই ঘরের মিড পয়েন্ট কত আছে? 22। শর্ট মেথড বলে দেবো, আগে আমি ডিটেলসটা জানবো, তারপরে শর্টকাট জানলাম, আসল কারণ জানলাম না, তাহলে কিন্তু খুব সমস্যা। 22 বিয়োগ am কত ধরেছি আমি? 27 বাই i কত আছে আমার? 5। তাহলে এবার এটা ক্যালকুলেশন করো। 22 থেকে 27 গেলে কত থাকে? 5। বড় সংখ্যার 27, তার পেছনে মাইনাস আছে মানে এটা মাইনাস পাবে, বাই 5 ভাগ করলে 1। কত? 1 মাইনাস 1। অর্থাৎ এই ঘরের চ্যুতি হচ্ছে 1, কিন্তু সেটা কি? 1 মাইনাস 1। ক্লিয়ার? এবার আমি এই দিকের একটা ঘর করে দেখাচ্ছি। তাহলে এইটা কত আছে? তারপরের গুলো আমি সহজ কাটকে একদম শর্টকাট বলে দেবো। তারপরে একই নিয়মে x মাইনাস am বাই i। তাহলে এই ঘরেরটা কত আছে? 32, তাই তো, বিয়োগ 27 বাই 5। তাহলে 32 থেকে 27 গেলে থেকে 5, এখানে কিন্তু মাইনাস নেই কারণ 27 ছোট, বড় সংখ্যার চিহ্নটা পাই, এটা কিছু নেই মানে প্লাস আছে। 5 বাই 5 ভাগ করলে 1। তাহলে এইটা কত হচ্ছে? এইটা হচ্ছে 1। এইটার মান কত হবে? তাহলে এইটার ক্ষেত্রে কত? এটার m 27 বিয়োগ 27 বাই 5। তাহলে 27 থেকে 27 বিয়োগ করলে কত থাকে? 0। 0.5 ইজ ইকুয়াল টু 0। এইটার x এর মান সব সময় হবে 0। অর্থাৎ যেখানে আমি am ধরেছি সেই ঘরের চ্যুতি সবসময় 0, কারণ এটাও 27 আবার am ও 27, এই দুটোর মধ্যে কোনো ব্যবধান নেই তো, চ্যুতি নেই তো, ফল্ট নেই তো। এইটার সাথে ফল্ট কত আছে? -1 ফল্ট আছে। এটার সাথে ফল্ট কত আছে? +1। এইবার শর্টকাট মেথডে আসছি, সহজে যেটা করবে, এই ঘরে চোখ বুঝে 0 বসাবে যেখানে am পেয়েছি, তারপরে শুধু মার্কিং করবে, নাম্বারিং করবে। এটা 1 নম্বর ঘর 1, এটা 2 নম্বর ঘর 2, এটা 3 নম্বর ঘর 3, এদিকেও তাই 1 নম্বর করাই আছে, 2 নম্বর 3 নম্বর, যদি আরো বেশি থেকে 4 5 6 করে যাবে।
এইবার যেদিকে মিড পয়েন্ট বা ক্লাসগুলো ছোট হচ্ছে উপরে নিচে ভাববে না, কারণ তোমার স্কোরগুলো কিন্তু উল্টোনো থাকতে পারে, হতে পারে 40 থেকে 44 আগে আছে, লাস্টে আছে 10 থেকে 14, মাথা কিন্তু হ্যাং হয়ে যাবে। তাহলে কি করতে হবে আমাকে, দেখবো কোন দিকের সংখ্যাগুলো ছোট। দেখো এইদিকে যত যাচ্ছি এই মিড পয়েন্ট বা ক্লাস দেখবে, ফ্রিকোয়েন্সি নয় কিন্তু, আস্তে আস্তে ছোট হচ্ছে, এইদিকে যত যাচ্ছি বড় হচ্ছে। ব্যাপারটা উল্টো থাকলে উপরের দিকে বড় হতো। যেগুলো ছোট হচ্ছে, সহজ মেথড, ছোট হচ্ছে মানে মনে করো কি হচ্ছে, কমছে। কি করলে কমে সংখ্যা, বিয়োগ করলে কমে, তাহলে এইগুলো হবে বিয়োগ অর্থাৎ মাইনাস। এইগুলো বড় হচ্ছে, সংখ্যা বড় হয় কখন, যোগ করলে, তাই এগুলো হচ্ছে প্লাস। ব্যাস, এটা হচ্ছে শর্টকাট মেথড, 100% ক্ষেত্রে এটাই প্রয়োগ করবে। কিন্তু কেন হলো এই প্রশ্নটা তো আমার জাগবে, বাঁচতে পারে, এই জন্য আমি সূত্রটাও দেখিয়ে দিলাম। অর্থাৎ যেদিকে মিড পয়েন্ট বা ক্লাসগুলো ছোট হবে সেইগুলো হবে চ্যুতির থেকে নাম্বারিং মাইনাস, আর যেদিকে স্কোর বা মিড পয়েন্ট বা ক্লাসগুলো বড় হচ্ছে সেগুলো হবে প্লাস। এই হলো তোমার যে এক্স বের হলো। এইবার যেটা আমাকে বের করতে হবে তাহলে এফ এক্স। আমি এর আগে বলেছি এফ এক্স মানে কি, এফ এক্স মানে হচ্ছে এফ আর এক্স এর গুণফল। এফ আর এক্স এর গুণফল হচ্ছে এফ এক্স। তাহলে প্রত্যেকটা রাশির, দেখো আমার প্রত্যেকটা স্কোরের কি আছে, প্রত্যেকটা স্কোরের একটি করে এফ আছে আর একটি করে এক্স আছে। তাহলে আমি এফ এক্স বের করবো। এফ এই যে এটা কিন্তু, আর এই ক্ষেত্রে কিন্তু এমডিপিটি কে আমি এক্স লিখিনি, এটা এক্স না, এটা এক্স। তাহলে এটার এফ 2, এক্স কত 3, 3 দুগানে 6 মাইনাস 6, এটা 2 অক্ষে 2 মাইনাস 2, 6 অক্ষে 6 মাইনাস 6। শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ বা ভাগ করলে শূন্য হয়। শূন্য এমনই একটা জিনিস, একদম জলের মতন, সে মোবাইলে জল পড়ুক আর জলে মোবাইল পড়ুক, নষ্ট মোবাইলটাই হবে। অর্থাৎ এ হচ্ছে জল, যার উপরে যাবে সে নিজের দলে করে নেবে। শূন্য শূন্য, তাহলে 1, 2 অক্ষে 2, এটা প্লাস আছে, প্লাস দিলেও হয় না দিলেও হয়, 5 দুগানি 10 প্লাস 3 4 12, এটাও প্লাস 12। ওকে, এফ এক্স বুঝলাম। প্রত্যেকটা ঘরের একটি করে এফ আছে, প্রত্যেকটা ঘরের একটি করে এক্স আছে, এফ আর এক্স কে গুণ করলেই এফ এক্স বেরোলো। কিন্তু আমার প্রয়োজন সামেশন অফ এফ এক্স। এখানে আগের সংখ্যাটা লেখা রয়েছে, আমি এই সাইডে লিখবো সংখ্যাটা, ঠিক আছে। তাহলে সামেশন মানে আমি আগে বলেছি, সামেশন মানে যোগফল বা সমষ্টি। এতগুলো যে এফ এক্স বের করেছি তাদের আমার সমষ্টি বা যোগফল বের করতে হবে। কতগুলো মাইনাস আছে কতগুলো প্লাস আছে, তাহলে তাদের যোগ করাটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে। এই মাইনাস গুলোকে আমি আলাদা দলে রাখবো, প্লাস গুলোকে আলাদা দলে আগে করে নেবো। তাহলে মাইনাস গুলোকে, সবকটা মাইনাস আছে এদের যোগ করলে দেখো তো কত হয়, 6 আর 2 8, 8 আর 6 14, এটা হচ্ছে মাইনাস 14। আর এইগুলোকে শূন্যতার যোগের ক্ষেত্রে কোনো ভ্যালু রাখে না, এই জন্য বাদ। 10 আর 2 12, 12 আর 12 24, তাহলে এটা কত হচ্ছে প্লাস 24। মাইনাস 14 দেখে নিও ঠিক করছি কিনা, 12 14 12 12 24, তাহলে মাইনাস 14 প্লাস 24, এই দুটোকে এবার যোগ করলে আমার এফ এক্স এর মান বেরিয়ে যাবে। তাহলে প্লাস 24 মাইনাস 14, এটা যোগ বিয়োগ করলে কি হয়, দুটো আলাদা চিহ্ন থাকলে বিয়োগই হবে, 4 4 0, 1 আছে 2 হবে 1 হলে, মাইনাস বড় সংখ্যা যেটা চিহ্ন আছে বড় সংখ্যা 24, তাহলে এটার মাইনাস পেলো না, মান পেলো প্লাস। তাহলে প্লাস 10 হলো, 24 এর থেকে 14 চলে গেল 10, অর্থাৎ প্লাস 10। তাহলে সামেশন অফ এফ এক্স এর মান কত, 10 প্লাস 10, প্লাস দিলেও হয় না দিলেও হয়। আশা করি বোঝাতে পেরেছি। এফ এক্স হচ্ছে 10, তাহলে এই ভদ্রলোককে সরিয়ে দিলাম, এফ এক্স এর জায়গায় বসিয়ে দিলাম কাকে, 10। বুঝে নাও, মান হয়ে গেছে, মানে এবার তোমরাই পারবে আমি জানি। তাহলে এবার কি করতে হবে বাকিটা, এবার তাহলে আমরা 5 দিয়ে 30 কে কেটে দিলাম, 5 6 30। চাইলে তুমি আরো একটু এবার ভাগ করে নিতে পারো, 2 দিয়ে 3 দুগানে 6, 2 দিয়ে 5 দুগানে 10 ইকুয়ালস টু 27 যোগ 5 এর 2, তাই হচ্ছে ভাই। দেখো 5 6 30, না ভুল করেছি তো, তোমরাও তো কিছু বলছো না, এটা 3 হবে তো, 5 দুগুণে 10, আমি তাই আমার ডাউট হচ্ছে ব্যাপারটা কেমন যেন হলো। 2 দিয়ে ভাগ করলে 3 দুগানে 6, 5 দুগানে 10, ঠিক আছে। দেখো তাহলে এটা 2 হচ্ছে না, এটা হচ্ছে 3, 3/5, 3/5। তাহলে এবার কি করব, এটাকে ভাগ করে দিই, 3 দিয়ে 5 কে, 3 অক্ষে 3 রইল আমার 2, দশমিক দিয়ে 0 20, 3 6 18 রয়েছে 2, আবার একটা দশমিকের 0, 3 6 18, সেই 2 আসতেই থাকবে, অর্থাৎ দশমিকের পরে 2 ঘর পেলে আমার আর দরকার নেই। 1.66, তাহলে কি দাঁড়ালো, 27 যোগ
1.66 যোগ করলে কত হয় 28.27 এইবার দেখো উত্তরটা কত আসলো 28.6। আগের উত্তরটা কত ছিল শর্ট টার্ম মেথডে, এই দেখো আমি লিখে রেখেছি 28.6। জিনিস তো একই, দুটো পদ্ধতি, এই হাত দিয়ে দেখালেও এটা নাক, এই হাত দিয়ে দেখালে এটা নাক, বাম হাত দিয়ে এটা নাক হয়ে যায় না। আমি যে মেথডেই করি না কেন দেখেছো লং টার্ম আমি শর্ট টার্মের মানটা লিখে রেখেছি, তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে লং টার্মে বেশি 28.66, শর্ট টার্মে কিন্তু 28.66 আসলো, অর্থাৎ এই মধ্যম। অর্থাৎ এইটা হলো গড় নির্ণয়ের শর্ট টার্ম মেথড। এক্ষেত্রে কিন্তু এম সামেশন অফ এফ এক্স আই এন প্রত্যেকটা মান খুব যুক্তিযুক্ত। কি করে আমি চ্যুতি নির্ণয় করলাম ভালো করে বারবার দেখো, এখান থেকে প্রচুর এমসিকিউ আসতে পারে। এইবারে আর লাস্ট যেটা বলবো গড়ের ব্যবহার, সুবিধা এবং অসুবিধা। গড় বা মিন কখন ব্যবহার হয় আমরা আগে সেটা জানি। কখন? যখন খুব নির্ভরযোগ্য কোনো কেন্দ্রীয় প্রবণতা আমরা জানতে চাই তখন গড় ব্যবহার হয়। গড় দেখো প্রশ্ন আসতে পারে সবচেয়ে নির্ভরযোগ্য রিলায়েবল সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কোনটি? অবশ্যই গড় এর মতন নির্ভরযোগ্য। কারণ কি দেখো প্রত্যেকটা শ্রেণী আমি মাত্র করলাম, প্রত্যেকটা শ্রেণীর মান দ্বারা সেটা কারেকশন করতে হয়। সেটা লং টার্মের ক্ষেত্রে প্রত্যেকটার মান নিতে হয়, শর্ট টার্মের ক্ষেত্রেও তাই, আবার অবিন্যস্ত স্কোরের ক্ষেত্রেও তাই। এরপরে আমরা যখন মধ্যম মান দেখবো সেখানে দেখবো প্রত্যেকটা মান লাগবে না, অর্থাৎ যেখানে সবার গুরুত্ব আছে সেটা অবশ্যই নির্ভরযোগ্য, এই জন্য এটা নির্ভরযোগ্য। স্বাভাবিক বন্টনের ব্যবহার। স্বাভাবিক বন্টনের ব্যবহার মানে এটা যে কোনো ধরনের স্বাভাবিক বন্টন থেকে কিন্তু গড় নির্ণয় করা যায়। স্বাভাবিক একটা বন্টন হলেই হয়েছে, স্কোর যেমন থাক সেখান থেকে গড় নির্ণয় করা যায়। রাশিবিজ্ঞানের অনেক স্কেল আছে বা অনেক পদ্ধতি আছে যেটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেখানে কিন্তু গড় পৌঁছে যায়। ঠিক আছে, অন্যান্য কৌশল যাতে আমরা পরে দেখবো, তোমরা জানো বিভিন্ন বিষয় জানতে, বিভিন্ন স্কোর বের করতে বা এর পরে যে বিভিন্ন ইয়েগুলো আমরা দেখবো অন্যান্য রাশিবিজ্ঞানের পদ্ধতি, সবকিছুর ক্ষেত্রে কিন্তু গড় বাধ্যতামূলক। মিন দিয়েই বেশিরভাগ পদ্ধতি আসে। বিভিন্ন কৌশল জানতে গেলে আগে গড় বের করতে হয়, গড়ের সাথেই তার চ্যুতি তার সম্পর্ক নির্ণয় করে অন্যান্য রাশিবিজ্ঞানের কৌশল বের করা। এই জন্য গড়ের একটা বিরাট ব্যবহার আছে। সমজাতীয় স্কোরের মান, গড় কি করছে সমজাতীয় অনেকগুলো স্কোরের মান সহজেই বের করছে। এটা এই জন্যই তো এটাকে বললাম তোমার যে নির্ভরযোগ্য, সমজাতীয় মানটাকে সহজে প্রকাশ করে। তুলনা, গড়ের সাহায্যে কিন্তু সহজেই তুলনা করা যায়। কিরকম তুলনা করা যায় গড় দিয়ে? কারণ কেউ ধরো কোনো ক্লাসে 50 পেয়েছে 100-র মধ্যে পরীক্ষায় কোনো একটা সাবজেক্টে, আবার অন্য একটি সাবজেক্টে অন্য একটি ছেলে 70 পেয়েছে। আমরা 70 পেয়েছি ভালো, কিন্তু আমরা শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে সেটা বলতে পারি না। আমাকে দেখতে হবে ওই যদি প্রকৃত তার রেজাল্ট জানতে হয় ওই ক্লাসে ওই সাবজেক্টে এভারেজ কত। দেখা গেল যে 50 পেয়েছে এমন একটা সাবজেক্টে, সেই সাবজেক্টে গড় হচ্ছে 32, অর্থাৎ গড়ে সবাই 32 পেয়েছে, সেখানে ওই ছেলেটি পেয়েছে 50, অর্থাৎ গড়ের থেকে অনেক বেশি, অর্থাৎ তার রেজাল্টটা। আর যে ছেলেটি 70 পেয়েছে দেখা গেল সেই সাবজেক্টে গড় হচ্ছে 75, এবারে সবাই 75 পেয়েছে ও 70, তাহলে তুলনামূলকভাবে ভালো বলতে হবে 50, কারণ গড়ের থেকে অনেক বেশি পেয়েছে, অর্থাৎ এভারেজ স্টুডেন্টের থেকে হাই। আর 70 পেলেও সে এভারেজ স্টুডেন্টের থেকে কিন্তু কম, অর্থাৎ সে বেশি অ্যাচিভ করতে পারে ওই সাবজেক্টে, কিন্তু তুলনামূলকভাবে সে কিন্তু অন্যদের থেকে ক্লাসের তুলনামূলক ক্ষেত্রেও পিছিয়ে আছে। সেটাই বলা হচ্ছে তুলনা করার জন্য গড় হচ্ছে বেস্ট। এবারে সুবিধা আছে অসুবিধা আছে, আগে সুবিধা বলছি পরে অসুবিধা বলবো। প্রথম সুবিধা সহজে নির্ণয়, কতগুলো ছোট ছোট স্কোর যেটা বের করলাম 2, 5, 7, 8, 9, 10 আছে তার গড় বের করে সব কটাকে যোগ করলাম, কতগুলো সংখ্যা আছে ভাগ করলাম, ঝামেলাই শেষ। এই জন্য সহজে নির্ণয় করা যায়। বোধগম্যতা, গড় সবাই বোঝে, গড় বোঝার জন্য শিক্ষিত অশিক্ষিত লাগে না। সাধারণ আমরা খুব সাধারণ লোক, গড়ে তো এতগুলো মিষ্টি খাবো, গড়ে এই ধরে নাও কোনো বাড়ির বিয়ে বাড়ির বাজেট হচ্ছে গড়ে ওই 2টো করে মিষ্টি খাবে, তুমি কেউ কি হচ্ছে কেউ 6টা খাবে, কেউ একটাও খাবে না, কেউ একটা খাবে, গড়ে 2টো করে ধরে নাও। এই যে গড়টা সহজে বুঝতে পারে, তুমি স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে বুঝাতে চেষ্টা করো তো 5 এই হয়, সাধারণ একটা মানুষকে বা আমাদের শিক্ষা বিজ্ঞানের ছাত্রকেও সহজে বোঝাতে তো আমরা বুঝতে পারবো না, কিন্তু গড় যখনই বলবে যে কেউ বুঝে যাবে, অর্থাৎ সহজে বোধগম্য হয়। নির্ভরযোগ্য, গড়ের চেয়ে নির্ভরযোগ্য নেই, আগেই বললাম সবচেয়ে রিলায়েবল যদি কিছু থাকে কেন্দ্রীয় প্রবণতা সেটা হচ্ছে গড়, এটা নির্ভরযোগ্য, তুলনা করা যায়। গড়ের একটা সুবিধা হচ্ছে ব্যবহারটাই কিন্তু সুবিধা হয়ে গেছে, আর নতুন করে বলছি না, যে কোনো রাশিকে তুলনা করা যায়। ঋণাত্মক মানেও প্রয়োগ, গড় এমন একটা মান যদি সব নেগেটিভ মান থাকে মাইনাস মান থাকে সে তারও গড় বের করা যাবে।
অনেক রাশি বিজ্ঞানের তত্ত্ব সেখানে কিন্তু খাটবে না। এবার স্থিতিশীল গড় মোটামুটি স্থিতিশীল, সহজে পরিবর্তিত হয় না। কখন পরিবর্তিত হয়? স্কোর গুলোর যদি পরিবর্তন ঘটে তবেই গড় পরিবর্তন হয়, নচেত ওই যে দেখলে তো লং টার্ম মেথডে বের করলাম, শর্ট টার্মের মেথডে বের করলাম, একই আসলো গড়। এটাই হচ্ছে ব্যাপার। আর প্রতিনিধিত্ব গড় কি করে? সবার প্রতিনিধিত্ব করে, ফলে এটা একটা সুবিধা। সব স্কোরের মান ওখানে আছে, প্রতিটা শ্রেণীর মান ওখানে আছে বা স্কোরের মান আছে, ফলে এটা একটা বিরাট সুবিধা। এই গেল সুবিধা। এবারে আমরা গড় নির্ণয়ের বা গড় ব্যবহারের কিছু অসুবিধাও আছে। সুবিধা অসুবিধা থেকে প্রশ্ন আসার চান্স থাকে। এবার অসুবিধাটা আলোচনা করব। গাণিতিক গড় বা মিন ব্যবহারের বেশ কিছু অসুবিধা আছে। কি কি সমস্যা বা অসুবিধা? প্রথম হচ্ছে পর্যবেক্ষণ দ্বারা নির্ণয় করা যায় না। একটা গ্রাফে যদি কোনো তথ্য থাকে দেখেই বলে দেওয়া যায় অনেক তথ্য। গ্রাফ যখন বলবো, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে আমাদের সিলেবাসে, সেখানে বলবো, তোমরা জানো। একটা গ্রাফ দ্বারা, একটা হিস্টোগ্রাম, একটা ওজাই বা একটি ফ্রিকোয়েন্সি পলিগন দ্বারা সহজে একটা তথ্যকে প্রকাশ করা যায়, পর্যবেক্ষণ করে বলে দেওয়া যায়। কিন্তু তোমাকে 100টা স্কোর এখানে দিয়ে দেওয়া হলো বা 50টা স্কোর, দেখে এর গড় কত অত সহজে বলা যাবে? পর্যবেক্ষণ করে বলা যায় না। এটা একটা বড় অসুবিধা। কোনো একটা রাশি না থাকলে গড় নির্ণয় করা যাবে না। ধরো 50টা স্কোরের মধ্যে তুমি 49টা স্কোর বুঝতে পেরেছো, একটা বুঝতে পারোনি, গড় নির্ণয় করা যাবে না। কিন্তু মিডিয়ান নির্ণয়ের ক্ষেত্রে একটি শ্রেণী বা একটি স্কোর না থাকলেও, বিশেষ স্কোর বাদে বাকি স্কোর কোথাও একটা অ্যাবসেন্ট থাকলেও কিন্তু তুমি বের করতে পারবে, সেটা গড়ের ক্ষেত্রে পারবে না। এটা একটা বড় সমস্যা। যেহেতু সবার মতামত লাগছে, একজন বাড়িতে অনুপস্থিত নেই মানে কি রান্না হবে বলা যাচ্ছে না, এটা বড় সমস্যা। যেমন সুবিধা আছে, সবাই মিলে বলবে আজকে এটা খাবো, কিন্তু একজন নাই, সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, সেরকম অসুবিধা আছে এই গড়ে। উচ্চ ও নিম্ন স্কোর দ্বারা প্রভাবিত। কিরকম? ধরো একটা ক্লাসের ছাত্রদের শিক্ষা বিজ্ঞানের প্রাপ্ত নম্বরের গড় করছি। এবার সাধারণত বেশিরভাগ ছাত্রই মোটামুটি ধরো 40 নম্বরের এখন পরীক্ষা, এই তোমার যে 22, 21, 18, 23 এই ধরনের নম্বর পেয়েছে, কিন্তু 3টে ছেলে 40-এর মধ্যে 39 পেয়ে গেছে। তাহলে কি হবে? গড়টা অনেক হাই হয়ে যাবে। কিন্তু এই যে যারা মাঝারি নম্বর পেয়েছে তারা গড়ের থেকে অনেক পিছিয়ে যাবে। আবার উল্টোটাও হতে পারে, কিছু ছেলে দেখা গেল 2, 1, 6 পেয়েছে, গড়টা কিন্তু নিচে নেমে যাবে। ব্যাপারটা বুঝতে পারছি কি? উচ্চ যদি খুব স্কোর হয় অথবা নিম্নমানের যদি কোনো স্কোর বেশি সংখ্যক থাকে, তাহলে গড় তার দ্বারা কিন্তু হয় নিম্ন স্কোর বেশি থাকলে গড় কমে যাবে, আর হাই স্কোর যদি কয়েকটি খুব হাই হয়ে যায় তাহলেও কিন্তু গড় বেড়ে যাবে, যা প্রবণতা, স্বাভাবিক প্রবণতার বিরুদ্ধে। কিন্তু এটা স্বাভাবিক বন্টনের নিয়ম, সেটা নয়। আমরা নর্মাল প্রবাবিলিটি কার্ভ করলে এইভাবে না আসলে বিষয়টা অন্যভাবে কিন্তু আসবে সেখানে। ফলে এই মান দ্বারা প্রভাবিত হয়। লেখচিত্রে প্রকাশ করা যায় না। লেখচিত্র হচ্ছে সহজ ব্যাপার। আমরা যে বারবার বলি, আমি ক্রিকেট যখন দেখি লেখচিত্রের মাধ্যমে, হিস্টোগ্রামের মাধ্যমে বাই ওভার রান রেট গুলো দেখায়, খুব সহজে আমরা বুঝি। হয়তো 16 নম্বর ওভারটা অনেক রান হয়েছে রে, কত হয়েছিল রে? 3 নম্বর ওভারে রানই হয়নি, 3 উইকেট গেছে, মাথায় গোল্লা বসিয়ে দিয়েছে। তাহলে যে কেউ পড়াশোনা জানুক না জানুক সহজেই কিন্তু বুঝে যাচ্ছে, তাই তো? আবার এই তোমার যে ওজাইবের দ্বারা দেখায় না, এটা অস্ট্রেলিয়ার রান আর এর নিচ দিয়ে যাচ্ছে ইন্ডিয়ার রান, ফট করে ইন্ডিয়া কেন নিচে থাকবে? এখান থেকে আবার উপরে উঠে গেছে, অর্থাৎ লাস্ট মুহূর্তে ইন্ডিয়া জিতেছে। তাহলে এই ওজেক দেখে বুঝে যাচ্ছে কার কোন নম্বর ওভারে কারা ভালো অবস্থানে ছিল, কারা খারাপ অবস্থানে ছিল। তাহলে গ্রাফ খুব সহজে ব্যাখ্যা দিতে পারে, কিন্তু সেই গড়কে গ্রাফে প্রকাশ করাই যায় না, ফলে এটা একটা সমস্যা, কষ্ট সাপেক্ষ। দেখো সহজ স্কোর, কতগুলো অবিন্যস্ত স্কোরের গড় নির্ণয় করা খুব সহজ, যোগ করলাম, কটা সংখ্যা আছে তাই দিয়ে ভাগ করলাম, মিটে গেল। কিন্তু এই যে লং টার্ম মেথড বা শর্ট টার্ম মেথডে গড় নির্ণয় করা কিন্তু যথেষ্ট জটিল। বিশেষ করে স্কোর যদি অনেক বেশি থাকে, 200 বা 500টা স্কোর আছে, তার গড় নির্ণয় করা কিন্তু অতটা সহজ নয়, কষ্ট বা সময় সাপেক্ষ বলতে পারি। এই হলো গড় নির্ণয়ের পদ্ধতি। কেন্দ্রীয় প্রবণতার এরপর আছে মিডিয়ান মোড। একটা ভিডিওতে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, আমি নেক্সট ভিডিওতে মিডিয়ান আর মোড নিয়ে আলোচনা করছি। অন্যান্য এসএসসির সমস্ত বিষয়ের ক্লাস এই চ্যানেলে পাবে একদম ফ্রিতে। তোমরা যদি ভালো লাগে ভিডিওটি অন্তত শেয়ার করে আমাকে, যাতে বেশি মানুষের কাছে পৌঁছতে পারি, শেয়ার করে পাশে থেকো।